সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার পরিচিতি, আমি মধুসূদন, সহকারী শিক্ষক বিজ্ঞান, সখীপুর PM পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন সম্পর্কে আজকে পাঠদান করব। প্রথমে আমরা জানি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলি অণু এবং পরমাণু। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে পরমাণুর গঠন। তাহলে প্রথমে আমরা জানব পরমাণু কি। প্রথমে জানব পরমাণু কি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাতে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে তাকে পরমাণু বলা হয়ে থাকে। আমরা বিভিন্ন বিজ্ঞানীর পরমাণুর তথ্য অনুসারে, দেওয়া তথ্য অনুসারে আজকে যে সর্বশেষ তথ্যটি আমরা পেয়েছি বিজ্ঞানী নিলস বোর, তার মতবাদ অনুসারে আমরা আজকে একটি পরমাণুর গঠন দেখব। বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণু সমূহ বিভাজ্য। পরমাণু সমূহ বিভাজ্য। বিভাজ্য মানে পরমাণুকে বিভাজন করা যায়। পরমাণু বিভাজনে তিনটি স্থায়ী মৌলিক কণিকা পাওয়া যায়: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা যদি একটি পরমাণুকে লক্ষ্য করি, এটি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসে রয়েছে প্রোটন, আর রয়েছে নিউক্লিয়াসে রয়েছে নিউট্রন। নিউক্লিয়াসের বাইরে, তাহলে পরমাণুর কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসে দুই ধরনের কণিকা থাকে: ধনাত্মক চার্জযুক্ত প্রোটন কণিকা এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন কণিকা থাকে। নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে, নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলি পরিভ্রমণরত অবস্থায় থাকে। এই ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক চার্জ, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। তাহলে সংক্ষিপ্তভাবে যদি বলি, পরমাণুর কেন্দ্রের নাম নিউক্লিয়াস। পরমাণুর বেশিরভাগ ভর এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। নিউক্লিয়াসে দুই ধরনের কণিকা থাকে: প্রোটন কণিকা, নিউট্রন কণিকা। প্রোটন কণিকার চার্জ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন কণিকা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বৃত্তাকার নির্ধারিত কক্ষপথে তার ধারণ ক্ষমতা অনুসারে ইলেকট্রন সমূহ অবস্থান করে। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক। যেহেতু পরমাণুতে প্রোটন যত সংখ্যক থাকবে, নিউক্লিয়াসের বাইরে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক থাকায় পরমাণু সমূহ চার্জ নিরপেক্ষ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরমাণু সমূহ চার্জ নিরপেক্ষ কেন? আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, পরমাণুর ক্ষেত্রে পরমাণুর যে নিউক্লিয়াস, এটি সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় খুবই নগণ্য, খুবই ছোট। এজন্য পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ রয়েছে, কক্ষপথে ইলেকট্রন রয়েছে। নিউক্লিয়াস এবং কক্ষপথের মধ্যবর্তী জায়গা হচ্ছে ফাঁকা। এজন্য পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। এখানে দুটি অনুধাবন কোশ্চেন থাকতে পারে: পরমাণু চার্জ নিরপেক্ষ কেন? আরেকটি কোশ্চেন থাকতে পারে: পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা কেন? এবারে আসো, পরমাণুর প্রত্যেকটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে দুটি ভিন্ন ধরনের পরমাণু লক্ষ্য করা যায়। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণু, যেমন হাইড্রোজেন মৌল, অক্সিজেন মৌল, কার্বন মৌল। এক্ষেত্রে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন প্রত্যেক ক্ষেত্রেই আলাদা আলাদা আকার রয়েছে, ভর রয়েছে এবং এদের ধর্মেরও পার্থক্য রয়েছে। যেমন হাইড্রোজেন পরমাণুর আকার, অক্সিজেন পরমাণুর আকার, কার্বন পরমাণুর আকার, তাদের ধর্ম
আকারে পার্থক্য রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই পার্থক্য, এক একটা মৌলের পরমাণুর মধ্যে কেন এই ভিন্নতা লক্ষ্য করা যায়। পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন রয়েছে, প্রত্যেকটা পরমাণুতে প্রোটনের সংখ্যা ভিন্ন রয়েছে। যেমন কার্বনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1টি, অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 8, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1টি, অক্সিজেনের ক্ষেত্রে 8টি, কার্বনের ক্ষেত্রে 6টি। এজন্য হাইড্রোজেনেরও প্রোটন সংখ্যা 1 বলে ইলেকট্রন সংখ্যাও 1, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 বলে এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাও 8, কার্বনে প্রোটন সংখ্যা 6 বলে এক্ষেত্রে কার্বনে ইলেকট্রন সংখ্যাও 6। এই যে প্রোটন এবং ইলেকট্রনের ভিন্নতা লক্ষ্য করা যায় কার্বন অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে, এই জন্যই কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা রয়েছে। এবারে আসো, কোনো মৌলের নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে তাকে বলা হবে পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে তাকে বলা হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এ থেকে কি বোঝা যায়? কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এ থেকে আমরা কি বুঝতে পারি? কার্বন পরমাণুর নিউক্লিয়াসে 6টি প্রোটন রয়েছে এবং কার্বন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে তার ধারণ ক্ষমতা অনুসারে আরও 6টি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন রয়েছে। এক্ষেত্রে যদি আবার বলি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে বোঝায় অক্সিজেনে প্রোটন সংখ্যা হয়েছে 8 এবং ইলেকট্রন সংখ্যা রয়েছে 8টি। এটি হচ্ছে পারমাণবিক সংখ্যা থেকে আমরা কি বুঝতে পাই? কোনো মৌলের নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে তাকে বলা হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে আমরা 2টি তথ্য জানি, এক তার প্রোটন সংখ্যা আর জানতে পারি তার ইলেকট্রন সংখ্যা। এবারে আসো, এই নিউক্লিয়াসে কি কি রয়েছে? প্রোটন রয়েছে আর রয়েছে নিউট্রন। তাহলে কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হবে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে আমরা কি কি জানি? একটা মৌলের ইলেকট্রনের ভর খুবই নগণ্য এবং নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। তাহলে এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যার আরেক নাম রয়েছে নিউক্লিয়ন সংখ্যা। আমরা যদি একটি সূত্র লক্ষ্য করি তাহলে ভর সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি? লিখতে পারি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। ধরো একটি মৌলের ক্ষেত্রে বলল যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, এক্ষেত্রে আমরা অঙ্ক করতে পারবো। একটা অঙ্ক যদি আমরা বলি যে এটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বলল 11 এবং এতে নিউট্রন সংখ্যা বলল 12। পারমাণবিক সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা বলল 12। তাহলে ভর সংখ্যা কত? তাহলে আমাদের অঙ্কে বলা হলো যে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা কত? 12। তাহলে ভর সংখ্যা কত? 23। এই ধরনের ছোট ছোট কিছু অঙ্ক তোমাদের এমসিকিউতে থাকতে পারে। অঙ্কটা আবার বলছি আমি, যে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11 এবং নিউট্রন সংখ্যা 12 হলে সোডিয়ামের ভর সংখ্যা কত? তখন আমরা বলবো
যে উদ্দীপকে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, নিউটন সংখ্যা 12। সূত্র অনুসারে আমরা জানি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। তাহলে মান কত? প্রোটন সংখ্যার 11, নিউটন সংখ্যার 12 যোগ করলে 23 পেতে পারি। আমরা এই সূত্র থেকে যদি কখনো বলা হয় প্রোটন সংখ্যা কত, তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারবো। প্রোটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ নিউট্রন সংখ্যা। এবারে যদি তোমাকে এই অঙ্কটা একটু চেঞ্জ করে বলা হয় যে ভর সংখ্যা হচ্ছে 23, সোডিয়ামের ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমি আবার বলছি, সোডিয়ামের ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা 11, নিউটন সংখ্যা সমান সমান কত, বা প্রোটন সংখ্যা সমান সমান কত? ধরো দেওয়া থাকলো নিউটন সংখ্যা দেওয়া থাকলো 12, তাহলে প্রোটন সংখ্যা কত? তাহলে আমরা এই অনুসারে প্রোটন সংখ্যা, মূল সূত্র ছিল ভর সংখ্যা প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, আমরা এই নিউটন সংখ্যাকে এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে ভর সংখ্যা থেকে। তাহলে এবারে প্রোটন সংখ্যা সমান সমান আমরা পাবো ভর সংখ্যা কত? 23 বিয়োগ নিউটন সংখ্যা কত? 12। অতএব প্রোটন সংখ্যা কত হচ্ছে? 11। আমরা এভাবে কোনো মৌলের তিনটি তথ্যের মধ্যে যদি দুইটি তথ্য দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে বের করতে পারবো বাকি তথ্যটি। যেমন তোমাকে যদি বলা হয়ে থাকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35, অষ্টম শ্রেণীর জন্য 35, তো সেক্ষেত্রে যদি বলা হয় নিউটন সংখ্যা কত, তখন আমাদের কেমন হবে? মূল সূত্র ভর সংখ্যা প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, তাহলে আমরা নিউটন সংখ্যাটাকে রেখে দেব। তখন আমরা লিখব ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। ভর সংখ্যা 35 আর প্রোটন সংখ্যা আছে 17, বিয়োগ করলেই আমরা এই ক্লোরিনের নিউটন সংখ্যা পেয়ে যাব। তারপরে আসো পরমাণুতে এই ইলেকট্রনগুলি কিভাবে অবস্থান করে। কোনো পরমাণুতে আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন থাকে আর ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণরত অবস্থায় থাকে। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো যে সজ্জায় বা যেভাবে সাজানো থাকে তাকে বলা হয় ওই মৌলের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেতে হলে আমাদের পরমাণুর সম্পর্কে আরেকটু ধারণা রাখতে হবে। আমরা বলেছিলাম যে এটি যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথ থাকবে। এই যে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ, এই কক্ষপথগুলির নাম হচ্ছে শক্তি স্তর বা কক্ষপথ। পরমাণুর ইলেকট্রন সমূহ, তাহলে শক্তি স্তরের সংজ্ঞাটা কি হতে পারে? শক্তি স্তর পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে সুনির্দিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি অবস্থান করে তাকে বলা হয় ওই মৌলের ইলেকট্রনের শক্তি স্তর, তাকে বলা হয় শক্তি স্তর। কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন ধারণ করবে তার একটি সূত্র রয়েছে। ইলেকট্রন ধারণের সূত্র 2n²। ইলেকট্রন কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে তার সূত্র হচ্ছে 2n²। যেমন n = 1, অর্থাৎ প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে? 2 × 1² = 2। n = 2, 2 নম্বর কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে? 2 × 2² = 8। 3 নম্বর কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে? 2 × 3² 18টি ইলেকট্রন থাকবে। সেই হিসেবে আমরা ধরো প্রথমে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি, আমরা
হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 1। তাহলে এটি যদি হাইড্রোজেনের নিউক্লিয়াস হয়, শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণে দেখলাম পরমাণু কি, এটি পড়েছি, পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, এখান থেকে অঙ্ক করেছি, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, এখান থেকে আবার শুরু করি। কোনো মৌলের নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি কি অবস্থায় রয়েছে, কিভাবে সাজানো রয়েছে, তাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন ধারণ করবে তার একটি সূত্র রয়েছে। যেমন তার মূল সূত্রটা হচ্ছে 2n স্কোয়ার। একটু খেয়াল করো, 2n স্কোয়ার। এখানে n যদি প্রথম কক্ষপথ হয় সেক্ষেত্রে ইলেকট্রন হবে 2 × 1 স্কোয়ার অর্থাৎ 2টি। যদি কক্ষপথ নাম্বার 2 হয় সেক্ষেত্রে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হবে 8টি। কক্ষপথ যদি 3 হয় সেক্ষেত্রে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হবে 18টি। তাহলে আমরা জানলাম কোন কক্ষপথে কতটি ইলেকট্রন, সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ করবে তা এই 2n স্কোয়ার সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি। প্রথম কক্ষপথ 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন ধারণ করবে। এটি হচ্ছে কিন্তু সর্বোচ্চ সংখ্যা, ধারণ ক্ষমতার সর্বোচ্চ সংখ্যা। ধরো আমরা একটি ইলেকট্রন বিন্যাস যদি করি, যেমন হাইড্রোজেন, তার পারমাণবিক সংখ্যা 1। হাইড্রোজেনের তাহলে প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? 1টি থাকবে। আমরা যদি এটি একটি চিত্রের মাধ্যমে দেখি, এটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু। যদি এটাকে আমরা তার নিউক্লিয়াস ধরি তাহলে নিউক্লিয়াসের বাইরে এই কক্ষপথে 1 নম্বর কক্ষপথে, প্রথম কক্ষপথে তার কয়টি ইলেকট্রন রয়েছে? 1টি ইলেকট্রন রয়েছে। যদি আরেকটু জটিল যায়, আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, লিথিয়াম 3, সেক্ষেত্রে আমরা জানি প্রথম কক্ষপথে কয়টি? 2টি। তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দেওয়ার পরে ইলেকট্রন রয়ে গেল আরো 1টি। যেহেতু প্রথম কক্ষপথ পূর্ণ হয়েছে তাহলে বাকি ইলেকট্রনটি যাবে তার পরের কক্ষপথে। আমরা যদি এটি ডায়াগ্রাম আকারে দেখি তাহলে হচ্ছে লিথিয়াম, এটি হচ্ছে তার নিউক্লিয়াস, লিথিয়ামের নিউক্লিয়াস। তাহলে লিথিয়ামের প্রথম কক্ষপথে, লিথিয়ামের প্রথম কক্ষপথ, লিথিয়ামের দ্বিতীয় কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে 2টি এবং পরের কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 1টি। আমরা যদি আরেকটু বড় দেখি, ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। সেক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টি, তাহলে বাকি রইল কতটি? 15টি। দ্বিতীয় কক্ষপথে ওই 15টির 8টি, কারণ আমরা জানি দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা হচ্ছে 8টি। তাহলে ইলেকট্রন বিতরণ হয়ে গেল কয়টি? 10টি। বাকি রইল কতটি? 7টি। 3 নম্বর কক্ষপথে বাকি এই 7টি যাবে। কেন 3 নম্বর কক্ষপথে 7টি? কারণ 3 নম্বর কক্ষপথের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। তাহলে দেখো 2 নম্বর কক্ষপথ পূর্ণ করেছে, 1 নম্বর কক্ষপথ পূর্ণ করেছে, 2 নম্বর কক্ষপথ পূর্ণ করেছে, পরবর্তীতে গিয়ে 3 নম্বর কক্ষপথ পূর্ণ করেছে। মনে রাখতে হবে মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় প্রথমে নিম্ন শক্তি স্তর অর্থাৎ নিউক্লিয়াসের কাছাকাছি যে শক্তি স্তর আছে সেটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। আমরা খেয়াল করি যদি হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তার 1টি ইলেকট্রন প্রথম কক্ষপথে, লিথিয়ামের ক্ষেত্রে 3টি ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 1টি। ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি আমরা ডায়াগ্রাম আকারে দেখি, ক্লোরিন Cl, তার নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথে 3টি কক্ষপথে। তাহলে প্রথম কক্ষপথে 2টি,
পূর্ণ হয়ে গেছে। দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 7টি। এভাবে তোমাদের পাঠ্য বইয়ে পারমাণবিক সংখ্যা 1 থেকে হাইড্রোজেন থেকে শুরু করে আর্গন পর্যন্ত 18টি মৌলের ইলেকট্রন বিন্যাসের একটি ছক রয়েছে। বাসায় তোমরা ইলেকট্রন বিন্যাসের এই ছকটি প্র্যাকটিস করবে। ইলেকট্রন বিন্যাসের আমি আবার সংক্ষিপ্তভাবে বলছি, কোন কক্ষপথে কতটি ইলেকট্রন যাবে তার সূত্র। তারপরে মূল কথাটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে প্রথম কক্ষপথে ইলেকট্রন পূর্ণ হবে, তারপরে দ্বিতীয় কক্ষপথ যাবে, তারপরে তৃতীয় কক্ষপথ যাবে। এবারে আসো, এই যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস এবং এই পরমাণুর ধর্ম, কিভাবে ইলেকট্রন বিন্যাসের উপর পরমাণুর ধর্ম নির্ভর করে। আমরা এখানে যদি লিথিয়ামের ক্ষেত্রে খেয়াল করি, লিথিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথ কয়টি ইলেকট্রন থাকার কথা? সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? 2টি। তাহলে লিথিয়াম 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে প্রথম কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 8টি। তাহলে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন রয়েছে কয়টি? 1টি। অর্থাৎ এই 2 নম্বর কক্ষপথটি এখানে রয়েছে অপূর্ণ, অর্থাৎ পূর্ণ হয়নি। আমরা যদি বোর্ডে ক্লোরিনের কথা খেয়াল করি, তাহলে ক্লোরিনের 1 নম্বর কক্ষপথ পূর্ণ রয়েছে, 2 নম্বর কক্ষপথ পূর্ণ রয়েছে, 3 নম্বর কক্ষপথে 18টি থাকার কথা। 18টি না থেকে এখানে 3 নম্বর কক্ষপথে রয়েছে 7টি। তাহলে 3 নম্বর কক্ষপথটি এখানে কি রয়েছে? অপূর্ণ রয়েছে। কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা ততটি ইলেকট্রন না থাকলে ওই কক্ষপথকে আমরা বলবো অপূর্ণ কক্ষপথ। আর যে সমস্ত মৌলের সর্বশেষ কক্ষপথটি অপূর্ণ রয়েছে, এই মৌলগুলি রাসায়নিকভাবে সক্রিয় মৌল। সক্রিয় মৌল, কিন্তু এই সক্রিয় মৌল আবার অস্থিতিশীল। যদি বলা হয় ক্লোরিন মৌলটি সক্রিয় এবং অস্থিতিশীল কেন, উত্তরটা হবে ক্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 7টি রয়েছে। আমরা জানি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন ধারণ করার কথা ততটি ইলেকট্রন দ্বারা যদি পূর্ণ না থাকে তাহলে ওই মৌলটি অস্থিতিশীল মৌল। ক্লোরিন অস্থিতিশীল মৌল, লিথিয়াম অস্থিতিশীল মৌল। এই অস্থিতিশীল মৌলরা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটি ত্যাগ করে হোক, গ্রহণ করে হবে, ত্যাগ করে হবে, অথবা শেয়ার ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ কক্ষপথটি সে পূর্ণ করবে এবং সে স্থিতিশীল হবে। এবং নিষ্ক্রিয় হবে। তাহলে আমরা জানব কোন মৌলটি কখন সক্রিয় এবং কখন নিষ্ক্রিয় হবে। খুব সংক্ষেপে যদি বলি, মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা ততটি ইলেকট্রন যদি না থাকে তাহলে আমরা সেই মৌলকে বলবো নিষ্ক্রিয় সক্রিয় মৌল। আর যদি ততটি দ্বারা পূর্ণ থাকে তাহলে সেটাকে আমরা বলবো সক্রিয় মৌল। আমরা যদি হিলিয়ামের কথা খেয়াল করি, দেখো আমরা যদি দেখি হিলিয়াম 2 প্রথম কক্ষপথে 2টি। আমরা যদি হিলিয়ামের ডায়াগ্রাম করি, নিউক্লিয়াস এবং পরের যে কক্ষপথ রয়েছে এই কক্ষপথে তার 2টি ইলেকট্রন রয়েছে। এখন যদি বলি হিলিয়াম কেন নিষ্ক্রিয় বা হিলিয়াম কেন স্থিতিশীল, উত্তরটা হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অতএব তার ইলেকট্রন সংখ্যা 2। প্রথম কক্ষপথে হিলিয়ামের 2টি ইলেকট্রন রয়েছে এবং 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে। তাহলে ওই সূত্র অনুসারে যে হিলিয়ামের 2 নম্বর কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা ততটি ইলেকট্রন দ্বারা পূর্ণ, ফলে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় এবং তাকে ইলেকট্রন গ্রহণও করতে হচ্ছে না, বর্জনও করতে হচ্ছে না, শেয়ারও করতে হচ্ছে না, এই জন্য সে স্থিতিশীল। এই যে তাহলে আমরা বুঝতে পারলাম
যে মৌলসমূহের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসের উপরই নির্ভর করে মৌলের ধর্ম। আমরা আরেকটু যদি দেখি, এটি হচ্ছে সোডিয়াম, পারমাণবিক সংখ্যা 11। প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি এবং তারপরের কক্ষপথে 3 নম্বর কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে। এই মৌলটির ক্ষেত্রে দেখা যায় এই 3 নম্বর কক্ষপথে 18টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু এই 3 নম্বর কক্ষপথটি অপূর্ণ। ফলে সোডিয়াম কি অস্থিতিশীল। তাহলে এই সোডিয়ামটা হচ্ছে অস্থিতিশীল। এবং এই অস্থিতিশীল মৌল কি হবে সবসময়? স্থিতিশীল হতে চায়। কিভাবে সে স্থিতিশীল হবে? তার এই সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন সে ত্যাগ করবে। কিভাবে? সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে হবে সোডিয়াম আয়ন। কিভাবে হয়েছে? আমরা এই সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন এর চার্জ +11, এক্ষেত্রে ইলেকট্রনের চার্জ -11। ফলে এই অবস্থায় অস্থিতিশীল অবস্থায় সোডিয়াম চার্জ নিরপেক্ষ। কিন্তু যখন সে স্থিতিশীল হবে তখন সেক্ষেত্রে সে কি ত্যাগ করেছে? সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করেছে। অর্থাৎ তার প্রোটনের চার্জ 11, ইলেকট্রন হয়ে গেছে 10টি। আমরা চার্জের যদি খেয়াল করি সেক্ষেত্রে সোডিয়ামের চার্জ হয়ে গেছে +1। চার্জযুক্ত, এই যে চার্জযুক্ত পরমাণু হয়, ইলেকট্রন ত্যাগ করে হোক গ্রহণ করে হোক, এই যে পরমাণু চার্জযুক্ত হয়ে থাকে তাকে আমরা বলবো আয়ন। ধনাত্মক চার্জযুক্ত হলে ক্যাটায়ন, ঋণাত্মক চার্জযুক্ত হলে অ্যানায়ন। তাহলে আমরা খেয়াল করি সোডিয়াম অস্থিতিশীল, কারণ তার 3 নম্বর কক্ষপথে যতটি ইলেকট্রন থাকার কথা ততটি দ্বারা পূর্ণ নয়। তাহলে অস্থিতিশীল থেকে স্থিতিশীল হওয়ার জন্য কি করতে হবে? সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথের এই ইলেকট্রনটা ত্যাগ করে সোডিয়াম আয়ন হবে। কিভাবে আয়ন হয়? এক্ষেত্রে প্রোটন ছিল 11টি, ইলেকট্রনও ছিল 11টি। ইলেকট্রন একটা ত্যাগ করার কারণে ইলেকট্রন 10টা, সেক্ষেত্রে ধনাত্মক চার্জ হয়ে যায়। এজন্য আমরা বলবো সোডিয়াম পরমাণু অস্থিতিশীল। ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সে স্থিতিশীল হয় এবং আয়নে পরিণত হয়ে থাকে। আমরা যদি এই অবস্থাটাকে আমরা এখানে লিখে রাখি, সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন, এটা এভাবেও লেখা যায়। এই ইলেকট্রনটা ওই পাশে থাকলে প্লাস দিয়ে লেখা হয়ে থাকে। আমরা আর একটি উদাহরণের মাধ্যমে দেখব। যদি আমরা দেখি ফ্লুরিনের ক্ষেত্রে F, পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস 2, 7। খেয়াল করো এই 2 নম্বর কক্ষপথে তার ইলেকট্রন থাকার কথা 8টি, কিন্তু সেখানে রয়েছে 7টি। তাহলে এই ফ্লুরিন কি অবশ্যই অস্থিতিশীল। কি হতে হবে? তাকে স্থিতিশীল হতে হবে। স্থিতিশীল হতে হলে সে কি করবে? ফ্লোরিন তার হিসাব যদি আমরা দেখি, প্রোটন হচ্ছে +9, ইলেকট্রন হচ্ছে -9, তাহলে সেক্ষেত্রে চার্জ নিরপেক্ষ। এক্ষেত্রে আমরা ফ্লুরিনের এই যে সর্বশেষ কক্ষপথে 7টি ছিল, 8টি হতে হবে। সোডিয়ামের এই ত্যাগকৃত ইলেকট্রন এখানে সে গ্রহণ করবে। গ্রহণ করে ফ্লুরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো। এটার চার্জ সংখ্যা ছিল 0। আমরা যদি এটার ইলেকট্রন বিন্যাস লিখি 2, 7, আর এটা ইলেকট্রন, তাহলে আমাদের ইলেকট্রন এখন কি গ্রহণ করলো? ফ্লুরিন F এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ফ্লুরিনের এই ক্ষেত্রে হিসাবটা দেখি, প্রোটন সে গ্রহণ করে নাই, সে গ্রহণ করছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন আগে ছিল 9টি, এখন হয়েছে 10টি, তাহলে -1 চার্জ হয়েছে। অর্থাৎ ফ্লুরিন একটি ইলেকট্রন গ্রহণ করে মাইনাস চার্জে চার্জিত হয়, অর্থাৎ অ্যানায়নে পরিণত হয়ে থাকে। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে
স্থিতিশীল হয়েছে অর্থাৎ অ্যানায়ন হয়েছে, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হয়েছে এবং স্থিতিশীল হয়েছে। দেখো সোডিয়ামের এই ধনাত্মক চার্জ এবং ফ্লুরিনের এই ঋণাত্মক চার্জ, যখন আমরা সোডিয়াম এবং ফ্লুরিনকে একত্রে করব তখন এই বিক্রিয়াটি ঘটবে। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন এবং ফ্লুরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লুরিন অ্যানায়ন উৎপন্ন করেছে। আমরা যদি এই বিক্রিয়াটাকে দেখি, সোডিয়াম প্লাস ফ্লুরিন বিক্রিয়া করে সোডিয়াম প্লাস ফ্লুরিন মাইনাস বা সোডিয়াম ফ্লুরাইড যৌগ গঠন করে। তাহলে এই যে সোডিয়াম আয়ন এবং ফ্লুরিন আয়ন বিপরীত চার্জযুক্ত হয়, এরা পরস্পরকে আকর্ষণ করে এবং সোডিয়াম ফ্লুরাইড যৌগ গঠন করে। এভাবে মৌলসমূহরা অস্থিতিশীল থেকে স্থিতিশীল হয়ে অর্থাৎ সক্রিয় থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে ইলেকট্রন গ্রহণ করে এবং আয়নে পরিণত হয়ে এরা নতুন যৌগ গঠন করবে। এভাবে মৌলসমূহ যৌগ গঠন করে। এবারে এই পাঠ থেকে তোমাদের বাড়ির কাজ একটু লিখে রাখো। বিদ্যালয় খোলা হলে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে বাড়ির কাজগুলি দেখাবে এবং তাদের সহায়তা নিয়ে বাড়ির কাজগুলিকে সংশোধন করবে। আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি বাড়ির কাজগুলি। সৃজনশীল আকারে লিখে দিচ্ছি বাড়ির কাজ। ক, আয়ন কি? খ, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস অঙ্কন করো। Cl এর ইলেকট্রন বিন্যাস অঙ্কন করো। গ, লিথিয়াম কিভাবে স্থিতিশীল হয় ব্যাখ্যা করো। ঘ নম্বরে ম্যাগনেসিয়াম ও অক্সিজেন মৌল কি? যৌগ গঠন করবে। যুক্তিসহ মতামত দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ষষ্ঠ অধ্যায়ের আলোকে তোমরা এই প্রশ্নটি এই 1, 2, 3 ক, খ, গ, ঘ সৃজনশীল আকারে তোমরা বাড়িতে উত্তরগুলি লিখবে এবং বিদ্যালয় খোলা হলে তোমাদের শ্রেণী শিক্ষকের সহায়তায় এই প্রশ্নের উত্তরগুলি সংশোধন করে নেবে। করোনার এই পরিস্থিতিতে সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।